শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকিয়ে পড়ল তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে। ঢের সুন্দর একটা বাড়ি, প্রাচুর্যে ভর্তি। সাদা রঙটা কেমন ঝিলিমিলি করছে। ছোটোখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপ দিয়ে যে দরজা মেলল তাকে দেখে চক্ষুদ্বয়ের আকার নিমেষেই বড় হয়ে আসে শ্রেয়ার। চকিতে তুর্যর দিকে তাকালো ও। তাকিয়ে রইল অনিমেষ নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্য ওকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনে ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করল, কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢোকাবেন না? অহমিকার দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখজোড়া সংকুচিত হয়ে আসে তার। বিস্মিত কণ্ঠস্বর, আপু? আপু কেন ডাকছো? আর তোমরা এখানে? শ্রেয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কার্নিশে বাঁকা হাসি আঁকে, নিরলস হাব ভাব তার কণ্ঠে গুরুতর ভাব এনে প্রত্যুত্তর করে বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ির বাড়ি। টানে টানে ছুটে এলাম। কি? একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে উঠে তুর্যের। বিরক্ত মাখা সরে বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে গিয়ে বসে বসে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে এক পাশে চেপে গেল অহমিকা। তুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানার বাড়ি ও খালার বাড়ি দুটোই, বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় সরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু? আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনাকে প্রিয় ও আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। ইনি তাহলে ওর খালু। খালা কোথায়? তুর্য যে নানুর কথা বলল, তার মানে নানুও আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের উপরে রেখে খানিক ঈষৎ ক্রোধ মিশ্রিত গলায় তুর্যকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার? এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে? সেদিন কিছু বলিনি, কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে। না হলে আমার মেয়েকে তোমার মায়ের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করেই ছাড়তাম। মেয়েটা দিনরাত এক করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করায় তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডারে ওকে কল্পনা করিয়ে মানুষকে আঘাত করতে, তাহলে সামনে পেয়ে কী করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা, তবুও তোমার ট্রিটমেন্ট পিছুপা হয়নি সে। তোমার পাগলামি সয়ে গিয়েই পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞতা বোধ নেই তোমার। তুর্যের নাসারন্ধ্র দিয়ে সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে ফিচেল হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু। আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলে কিছু বলিনি। আপনার মেয়ের অন্যায়টা ছোট ছিল না। কাউকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়া অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করেছে। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সব থেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সহস্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডনে থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় না যতক্ষণ স্বয়ং ঠকে। আজ বুঝে ও জীবনে কী হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহেরিমার কথায় তুর্যকে পাওয়ার স্বার্থতা জাগ্রত হলেও নিজের অপরাধ বোধে তা এখনও দমে গিয়েছে। সাইদ সাহেব ধমকে উঠলেন, তো এখন কেন এসেছ? নানা খালা শাশুড়ির বাড়িতে আসতে মানা আছে? পাল্টা প্রশ্ন তুর্যের। সাইদ সাহেবের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গুণিনী শ্রেয়া। কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার একজন শালী সাহেবা ছিল, ভুলে গেলেন? না, বাবার জেদের জন্য মা ও অহমিকার আম্মু কখনো ওকে এই বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি। কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালে যেন আমরা কেউ ওকে সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতে খুন হয়েছে। স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়েও আছে। আমি অনেক খুঁজি, কিন্তু মেয়েটাকে পাইনি। তার জন্য ধরে নিই মেয়েটাও বেঁচে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে। তোর্জোর হাতের উপর হাত রেখে বলল, আমার বউই শাশুড়ি মার মেয়ে। আশেপাশের এতিমখানে খোঁজ নিলে পেতেন।
এতকাল কষ্ট করে বড় হতে হতো না ওর। আপনাদের খোঁজার গাফিলতি রয়ে গিয়েছিল। সাইদ সাহেবের কণ্ঠে কেঁপে কেঁপে উঠল। বললেন, ও শিমুলের মেয়ে? গম্ভীরভাবে প্রত্যুত্তর তুর্যের। হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে। সেই নামে সূত্রপাত ধরেই জানলাম অহমিকা ও শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সীর নানুর বাড়ি খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক, নিজ চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক তাদের। নানু কোথায়? বছরখানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাবার পর থেকেই তিনি অসুস্থ। পরিবারে তো আর কেউ নেই, আমিও একা মানুষ, তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকি। উনি রুমে আছেন, পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারেন না। ত্রিহা নিজের রুমের দিকে যাচ্ছিল। অজান্তেই দৃষ্টি মেহেরিমার রুমের সামনে যেতেই দেখল তোহাস দরজায় আলগোছে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসল। সবই সময়ের খেল। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যেটা মানুষ অবজ্ঞা করে, নিয়তি যেন টেনে হিঁচড়ে সেখানেই সুখের খোঁজে দাঁড় করিয়ে দেয়। কয়েক পল চেয়ে নীরবে প্রস্থান করল। টের পেতে দিল না তোহাসকে। পাছে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানের বাটাটা দিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখল। গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালো করে বানামো আম্মা। ভ্রুকুচকে দুই অধর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা, তুই কি বাকি দিন আমারে খারাপ বানিয়ে খাওয়াইতি? আরে আম্মা তা না, আজ তো খুশির দিন। বাঘিনী জালে ফাঁসছে। কত ভাব দেখাইয়া মিছা প্যাচ লাগাইয়া তোহাস বাবারে একলা কইরা ছাইরা নিছিল, মনে নাই আপনার? ফাতেমা ভেঙচি কাটলেন। থমথমে মুখে বললেন, তোহাস কি তা বাচ্চালো? হেতে ফিডার খায়? বললেই চলে যাইব? বদ একটা। মায়ার মতো নিষ্পাপ মায়ার ঘরে কেমনে এই বধ হইল আমি বুঝি না। বইয়ের কথায় নাচে খালি। ভালা হইছে নুরু কথা শুনাই দিছে। আমার আত্মাটা শান্তি পাইল। আমি নুরুর মা। ও কোনো দিন আমারে কষ্ট না দিল। আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারোর সাথে সব থেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হইছে, এই কারণে কদর কিতা তা জানে না। এখন বুঝবো হারে হারে। তোহাসের চেহারায় আমি কষ্ট দেখছি। আমিও দেখছি আম্মা, বিবশ কণ্ঠে বলল রহিমা। টিনের চালে বৃষ্টির সেতার বাজছে। তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টি ফোঁটা। ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া। ভালো লাগায় নিমজ্জিত বিষাদের তিক্ততায় ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন সুঠামদেহী গম্ভীরমুখ পুরুষটার জন্যে অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পরই তার আপন কারো স্পর্শ পেল ও। কাপা কাপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, কেঁদে বুকে জড়িয়ে ধরা, সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সব থেকে ভাবিয়েছে অহমিকার আচরণ। কত নিঃস্বার্থ ছিল প্রতিটা কথা। এখনও কানে বাজছে। নানুর কক্ষে ওর দু হাত নিজের হাতের মুষ্টিমেয় করে নিয়েছে অহমিকা। চক্ষু কোটরে ছিল ঘোর অনুশোচনা। কণ্ঠে অপরাধবোধের ছাপ। নত যেন স্বরে বলে, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তোজোর ভালোবাসা আমি বুঝিনি। অন্যের মিছে টানে নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুজো আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ক, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া। যে যুগে মানুষ স্ত্রী রেখে পরকীয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়, সেই যুগে তুজো একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারে ভালোবাসতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো। বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়, কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তনের মিলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে, যদিও এই পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটের ন্যায় আবরণ বদলে করে। ভাঙ্গে কারো হৃদয়। সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরে ও। নির্বাক কাটে সময়, তৎপরে চলে আসে তোর্যের সাথে। মাঝ রাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, পাশেই মেকানিক শপ, তাই তত সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেই থমকে যায়। নজর আটকে গেল তোর্যের চাহনিতে। নিষ্পলক দৃষ্টি চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুজো ক্ষীণ বাঁকালো অধর কার্নিশ। বলল, বউয়েরও কি এই শ্রাবণধারাতে প্রেম পাচ্ছে যেমন করে আমার পাচ্ছে? আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠাধর। বুকের ধুকপুকানি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো।
তুর্য ওর চাউনি পরক করে আফসোসের স্বরে বলে উঠল, শুনছে না বউ, বৃষ্টির আওয়াজে আমার কথার শব্দ মেকানিকের কান অবধি পৌঁছাবে না। এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখাবো? শ্রেয়া চোখ জোড়া বড়সড় করে তাকালো। লজ্জায় ঈষৎ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে, তার পূর্বে সমস্ত কায়ে শিহরণ বয়ে যায়। ছলৎ ছলৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরে হাত থেকে রক্তাভোগালে তুর্য থমকে ওঠে। তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরে বিড়বিড় করলো, মুছবো না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যের সময় চলছে, মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথামুড়ি দিতে বাধ্য করেছে। ছেলেটার কণ্ঠে ক্লান্তি, হাঁপানো স্বরে কী যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি। পরবর্তীতে ছেলেটা আবারও তরতর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার দিকে টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরের পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিল। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে উঠে বসলো ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যর দিকে তাকিয়ে মিহিকণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সায় দিয়ে সঙ্গে সঙ্গে বললে, বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না। বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লাভ নেই। থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি। শুধু নিজের করে একান্তে রাখতে চান, যাকে ওভার পজিটিভনেসও বলা যায়। ভাবের মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়। আপনি কিছু জানেন? অনেক কিছু জানি। সেই জানাতেই আজ ভাইয়াকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজিটিভ হতে পারে, কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইও কি তেমন না। কিন্তু পরিবারকে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? হাজার লাখ টাকা ইনকাম করে দিল, বাবার মায়ের ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে তারা প্রকাশ্যে না হোক মনে মনে তৃপ্তি পাবে, সেটা আমি করব। বাবা যতই অভিমান প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই চৌধুরী বাড়িতে ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়। প্রশ্ন করল, সত্যিই ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ। মিসেস আরিয়ানা বাবা বিয়ে করেছিলেন। প্রথম মা মারা যায় হুট করে, জ্বর আসে। দীর্ঘদিন জ্বরে ভোগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল, বইয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে অহরহ যা দেখা যায় সেটার শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে তিনি দিন রাত সৎ মায়ের অত্যাচার অনাচারে ভোগেন। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মা দুজনেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারান, সাথে 3 বছরের ছোট ভাই, সৎ ভাই। কিন্তু একটা ভীতি খুব ভয়ঙ্করভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হলো সৎ মা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন। যেদিন জেনেছে তোহাস ভাইয়ের সৎ মা আছে, সেদিন থেকে একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর। ভাবতেন আমরা সবাই খারাপ, কেউ তোহাস ভাইয়ের আপন না। তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানা ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে, সত্যিই তো মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না, তবে ওর এই ভীতি কতজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যখানে তুলেছে দেয়াল। অস্ফুট স্বরে বলে উঠল শ্রেয়ার দু ওষ্ঠ। জিজ্ঞেস করলো, আপনি এসব কবে জেনেছেন? তুর্যর রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে? সাধে কি গাধি বলে? রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্নের শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলল। তুর্যের এক পলকে রসপূর্ণ চক্ষুদের চাহনি, পরে ওর কম্পনরত ওষ্ঠে। প্রশ্ন করবে না আর, একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। তোহাস ভাইয়া কানাডায় গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে মিসেস আরিয়ানার এই বিষয়টা বিয়ের আগে ধরতে পারেনি ভাইয়া। পারবেই বা কীভাবে? তখন তো আর আরিয়ানাকে মায়ের মুখোমুখি করা হয়নি যে ভেতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকাট্রিস্ট দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নর্মাল, তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো।
শেষমেশ তুর্যের ফিচেল রাখা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসে, মারাত্মকভাবেই ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূরে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানাকে বোঝাবেও, যত্ন করেই বোঝাবে। ওর অতীত বলবে, আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেটার মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝদাতার অভাবে মানুষের অনেক ভুলই ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টি মাথায় নিয়ে আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরীর বন্ধু বলে কথা, তাই এক ডাকে কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহেরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। ত্রিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোহাস। তখন চেয়েও পারিনি দরজায় একটা টোকা দিতে, মায়ের সম্মুখীন হতে। কি বলে ক্ষমা চাইবে, কীভাবে শুরু করবে কথা? আদৌ কি সে মেহেরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর জ্বলছে তার, পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহেরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বোলাতে বোলাতে নেমে আসলো। তার পেছনে পেছনে শ্রেয়া ও প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে, নুরুল চৌধুরীর আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা উপর থেকে চেয়ে আছে। এই সংসার, এই বাড়ির একটা ইটও ওর চাই না। তোহাস ওকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়, সারাক্ষণ মনে হয় তোহাস তিতিশাকে ছিনিয়ে নেবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখলো। বলল, আমাকে ততটুকু সম্পত্তি দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মাথা গোঁজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষ ও ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাওনা, কারণ চাচার ভাগের অংশটার কেবল সে, আর আমাদের অংশে থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসেই বলে, আমি রাক্ষস না ভাই, কোনো মতো লেকচারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভিতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্টে বলে উঠল, আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা, সম্পত্তি লাগবে না। এসব ভালো লাগছে না আমার। পরক্ষণে মেহেরিমার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহেরিমা, বললেন, নিয়ে নাও। তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব, তবুও থেকে থাকো এখানে। অশ্রুকণা দলা পাকিয়ে স্বর্ণালী রোধ করে বলে বসে তোহাসের। দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে। তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাবো না মা। কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। অনুশোচনা নিয়ে আমি তোমাদের সাথে থেকে যেতে চাই। মা ডাক মধুর। আমাকে জন্ম না দিল যেমন আপন করে বড় করেছ, তেমনি আরিয়ানাকে আল্লাহ সেই পরিস্থিতিতে ফেলেছে। ও হয়তো অসুস্থতার জন্য এখনও পুরোপুরি বুঝে উঠতে পারে না, কিন্তু সেও জন্ম না দিয়েও মা। নিজের অন্যায় বোঝার জন্য এর থেকে সুন্দর আর কী হতে পারে? তরতর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপল বেয়ে। শ্রেয়াসহ সকলে স্তব্ধ। কী বলছে তোহাস? মেহেরিমার কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে। গলায় ভেজা ভেজা ভাব, চোখের চাউনিতে দ্বিধা, অসহায়ত্ব। তিনি কখনো এমন চাননি। এমনকি আজ অবধি মনে মনে একটা খারাপ ভাবনাও আনেননি তোহাসের জন্য। বরঞ্চ প্রাণ ভরে দু হাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণী চেয়ে গিয়েছে। এই বাড়িতে পুনরায় ভরে উঠুক তা চেয়েছে। নুরুল চৌধুরীর মুখের দিকে আর চোখে তাকালেন। তার মুখভঙ্গিও স্বাভাবিক নয়। প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্টত। মেহেরিমা সাবলীল গলায় বললেন, তিতিশা তো আরিয়ানারই মেয়ে। আরিয়ানার মেয়ে, কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগেট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানান আরিয়ানার গর্ভ বেবির জন্য উপযুক্ত নয়, এতে অত্যন্ত রিস্ক। তাই অন্য মাধ্যমে ভেবে নিতে বাধ্য হই আমরা। সবাই বাবা মা হতে চায়, আমরাও চাই। সে কারণে সারোগেসি পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিয়ানার মেয়ে, কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া। এটা পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভের, তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলাও ঠিক তা। আরিয়ানা মানসিক দিক থেকে অসুস্থ, সেটা আমি কানাডায় যাওয়ার পর টের পাই। ওখানে ওর দোষ নেই, সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বললেই কেন আমি মায়ের স্নেহ ত্যাগ করে মোহে ভেসে যাব? তার মানে ঘাটতি আমার মাঝেই রয়েছে। আমি এ বাড়ি ছেড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ির এক কোণে রাখলেই হবে মা। তবুও আমার আর কিছুই চাই না। কথাগুলো বলে তোহাস নুরুল চৌধুরীর দিকে ছলছল দৃষ্টি মেলে ধরে পুনর্বার বলে, কিছু লাগবে না বাবা, শুধু শোধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি। আরিয়ানার সুস্থ হতে সময় লাগবে। ওকে একটু সময় দিও। তোমরা ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোহাস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখলো আরিয়ানা চক্ষু কোটের জল নিয়ে
ঠোঁটে ঠোঁট চেপে চেয়ে আছে। হাতের মুঠোয় পুড়ে রেখেছে ওড়নার কিছু অংশ। তোহাসের বুকটা ধক করে উঠল। সে নিরুপায় ছিল, ভীষণ অসহায়। একদিকে পরিবারের, অন্যদিকে স্ত্রী। আরিয়ানের কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে এ বাড়িতে এনেছে, তবুও মেয়েটা থাকতে চাইছে না। এখানে এসে বারংবার ভয়ে সেটে যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো, দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিজে বসে নিচে বিছানার তিতিসা নিশ্চিন্তে ঘুমোয় মগ্ন। যদি মেয়েটার ঘুম ভেঙে যায়, সে কারণবশত তোহাস নিচু মোলায়েম স্বরে বলল, তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেলাম, তবুও আমি তোমাকেই চাই। শুধু তোমাকে না, আমার পরিবারকেও চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো, বিশ্বাস করো, আমাদের কেউ কেড়ে নেবে না, কেউ না। একবার তো তোমার বিশ্বাসের জন্য সব ছেড়েছি, এবার নয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর। আঁকি পল্লব নড়ছে তীর তীর করে, হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিজের সুস্পষ্ট হাতের বৃদ্ধাঙ্গুলো আলতো, খুব আলতোভাবে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচের কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, এতদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যের আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীতি ওর মনের মায়া ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিঃস্বার্থ, এতেও লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কে অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসলো তোহাস। ওর মাথাটা বুকের বাঁ পাশে ধরে বলল, একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরনো তুমিকে দোষারোপ করবে, আগে কেন এমন ছিলে, কেন আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে। পরিবারের সবার নিকটস্থ আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করল তুর্য। শুনেই কেঁদে দিলেন মেহেরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরুগম্ভীরভাবে আঁটলেন কণ্ঠে জানালেন, সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে, কিন্তু পরিস্থিতি কারোরই অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হলো শ্বশুরমশাইয়ের আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক, তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেবার, তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোর আর যা ভালো লাগে কর, তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্র কণ্ঠে হাঁক ছালেন, আম্মা, আম্মা কি কথা কইবি না, তোরার মতন আমার ভেতর এত দরদ নেই। মেহেরিমা ঠান্ডা গলায় বলল, তবুও আপনি কিছু বলবেন না আম্মা, মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছো বউ, যাক, তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার ভালা ভালা আচরণে এবারের সবার, তোমারও মন গড়ে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে, এই মায়ের তোজোর বউকে রাইন না। তোমার পোলা বউ পাইয়াও এত খুশি, এখনও আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভ্রু কুচকে তাকালো, অধর জুড়ে হাসি, ঠোঁট ক্ষীণ বাঁকিয়ে বলল, ধন্যবাদ ফাতু, আমার বউও বলতে হবে। নুরুল চৌধুরী ও আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে বললেন, মেহেরিমা ও ত্রিহাকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তোহাস খায়নি। ফাতেমা ভেঙচি কাটল, না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমার একখানা পান বানিয়ে খাওয়াইতে। রহিমা পাশ থেকে বলল, আম্মা আমি বানিয়ে দিই। রেগে মেগে উঠল ফাতেমা, তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়া পানের বাটা আনতে চলে গেল। তুর্যের রসকস হিংস্বর, সুযোগে আমার বউকে খাটানো, এই মহিলা পরিবর্তন হবে না। সকলে ড্রয়িং রুমে ছাড়লেও ফাতেমা, রহিমা ও প্রিয় রয়েই গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের বাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া। ওই প্রিয়, তুইও আয়, দুজন আমার দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোরার লগে। হতবিহব্বল নেত্রে একে অপরের পানে তাকায় প্রিয় ও শ্রেয়া। দুজনেই ফাতেমার দুপাশে বসে পড়ল। মোক্ষম সময় লুফে নিচের কথা পারল সে। ফিসফিস করে বলল, সামনের লেগে দুজন কি ভাবছস, পোয়াতি হইতে মন চায় না? আগে আমাদের দাদি শাশুড়িরা কত বোঝাইতো কেমনে জামাইয়ের আঁচলে বাঁধা যায়, কত কি, এখন তো আপডেট যুগ। বিষম খেল উভয়ে। রহিমা কান পেতে শোনার চেষ্টায়, ফাতেমা চৌধুরী তখন মিনমিন করে, তখন সাথে বসা মানুষ বাদে কেউই শুনতে পায় না। লজ্জার চিহ্নরূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। প্রিয় এখন হাসছে, মিটমিট হাসি। ফাতেমা ব্যঙ্গ করল, বলল, শরম, হাসি বাদ দেন আপনারা, যা কইছি মন দিয়ে শোনেন। এই শ্রেয়া কতদিনে এক বাচ্চার মা হইয়া যাইত। আমার সব নাতিদের বাচ্চা কাচ্চা দেখে মরতে চাই আমি, পদ্ধতিবাদ। জামাই পটে মা হইয়া যায় দুইজন। লজ্জা জলাঞ্জলি দিল প্রিয় তৎক্ষণাৎ। ফাতেমাকে দুই হাতের বাঁধনে জড়িয়ে নির্লজ্জ আনন্দপূর্ণ গলায় ঈশ্বর চেঁচিয়ে ওঠে, আহা দাদি, আপনি একদম আমার ধাঁচের, বাঁচতে লজ্জা রাখতে নেই। উপদেশ মেনে নিলাম, এখন হাবাগোবা চার চোখা লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব।
কপাল চাপড়াতে অভিলাষ চাইছে শ্রেয়ার। এত ঠোঁটকাটা মানুষের ভিড়ে ও যে কেমন করে এলো, ব্যাপারটা অতীব বিস্ময়ের। অতীব একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না নেমে আসবে, সৌন্দর্য মোহিত করে নিংড়ে তুলবে দূর হৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই জোড়া চোখ, চুম্বকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড মিনিট সময়ের পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি, অন্তরের উচ্চাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগল করা। ছাদে দাঁড়িয়ে মধ্যরাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ আর প্রিয়। প্রিয়র মাথাটা আয়ুষের চওড়া বক্ষে ঠেকানো, বদনে তৃপ্তির ছাপ, শান্তি সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়, দূরে গেলেই যেন অশান্তির ঝড় দাউ দাউ করে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে অন্ত পড়ে। তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষি নিমিলিত করে রেখেছে প্রিয়। আয়ুষ ওর কর্ণদুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জ্যোৎস্নাবিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। প্রিয়র কপালের চিন্তার রেখা পড়ে। উল্টো করে আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে। আরও অনেক বেশি শক্ত করে চেপে ধরল। এই অল্প আলোতে আমার ভেতরে কী চলছে বুঝবে তুমি? প্রিয় চিন্তিত ব্যগ্রস্বর। এভাবে না হলে কিভাবে বুঝবো? বুদ্ধি বাড়িয়ে, আয়ুষের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী, শুধু চশমা পরলে ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর দিলে তুমি শূন্য। তাহলে আমার ভেতর এখন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে প্রিয় কয়েক পল ভাবল, ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জ্যোৎস্নার চাদরে মুড়িয়ে বইয়ের সঙ্গে গভীর রোমান্স করার ইচ্ছা। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্য তুলে বলল, তুমি আসলে খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এ বাড়িতে আসার 3 দিনের মাথায় নিচ থেকে আরিয়ানা শ্রেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার উপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছিল শ্রেয়া। অকস্মাৎ নজর দরজায় দিতেই দেখল, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভেতরে আসুন। দনমনো করে ভেতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেই? আরিয়ানার সহজ সরল উত্তর, নাও। হতবাক স্থবির শ্রেয়া, অবাক বেশ। তিতিশা এক প্রকার ঝাঁপ দিয়ে পড়ল ওর বুকে, কিন্তু শ্রেয়ার চমক অটল। অপরিবর্তন দেখছে। কিঞ্চিত পূর্বের আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি, চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশা। ভালোবাসার মানুষের জন্য ত্যাগও ভালোবাসার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবু প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। তুজো চলে গিয়েছে? তুমি যাওনি যে? ভার্সিটি অফ? আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যায় শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশে পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। তুর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টে। তাজ্জব বনে গেল ও। ভার্সিটি খোলা থাকায় গতকালই চলে যেতে হয়েছে তুর্যের। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এই সময়টা পরিবারের পাশে থাকাই উচিত। ওর জন্য প্রিয়ও রয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকলো তুর্য। টেবিলের কাছে যেতে কলটা কেটে দেয়। বাকরুদ্ধ শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো, এই আবার ডাকে কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমেষেই ফোনটা আবার ঝঙ্কার সৃষ্টি করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপে সবটা দেখছে। খারাপ লাগছে না ওর, ভালোবাসা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতে তুর্য অনতিবিলম্বে লৌহস্বরে বলে, আমার একটা দাঁতের স্পর্শে তুমি কুকড়ে যাও শরমে, অথচ তিতিশা ঘাড়ে খামচি দিল, টেরি পেলে না। ব্যাপারটা কি বলো তো? আমার বেলায় ইচ্ছে করে বেশি বেশি আদর পাওয়ার জন্য? ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোনটা কেটে দিল শ্রেয়া। হৃদস্পন্দন ক্রমশ উতলা হয়ে উঠেছে। এই হেয়ালিপানা কবে ছাড়বে এই পুরুষ বুড়ো বয়সে? আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশা ওর চেহারার সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসাব করছেন মেহেরিমা ও ত্রিহা। এতকাল যাবৎ এ দায়িত্ব ছিল মাদারের। তিনি একা হাতে সবটা সামলাতেন, কিন্তু নতুন যে মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সব কিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলছেন। তাই এই মাসের হিসাবটা নিজেরা করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী। তাছাড়া এখন তোহাস আছে। তুর্য, তোহাস, আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহেরিমা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাঁক ছেড়ে বললেন, দুজনে দাঁড়িয়ে কেন, বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পর মুহূর্ত হতে সে একটিবারের জন্য মেহেরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে।
ব্যাস এতটুকুই। মনের গহ্বরে হাজারো শঙ্কা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীরস্থির মন্থর গতিতে মেহেরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টাই বিধে শ্রেয়ার কাজল চোখে। অধৈর্যরা ক্ষীণ ছড়ায় ও। পুরোপুরি না পারুক, আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাটাই বা কজনে করতে জানে? প্রচেষ্টার অভ্যন্তরে যেতে যেতে কোনো একসময় গাঢ়ভাবে জড়িয়ে যাবে আপনদের মায়া। অতঃপর অত্যাধিক অসম্ভব ব্যাপার হয়ে উঠবে সেই ইন্দ্রজাল, মোহমায়া কাটিয়ে ওঠা। পারে না কেউ, পারে না এমন জাল হতে বেরিয়ে আসতে। সাময়িককালের নিমিত্তে আসলেও অন্তর জ্বলে ওঠে হুটহাট করে। কোনো রকম আগমনী বার্তা না দিয়ে, যেমনটা তোহাসের দ্বারা হয়নি, সেও অনলে জ্বলেছে, আপনজনের টানে ছুটে এসেছে। শ্রেয়ার মানুষলোকে কয়েকটা বাক্যের রচনা হয় তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক, কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক, হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহেরিমা চৌধুরীর গলা শোনা যায় পুনর্বার, অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডাকছেন তিনি। চিত্রপটে অনাবিল শান্তির সমীকরণ বয়ে যায়। দিনকালক্ষণ সকল কিছু বদলে গেল, পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহেরিমার স্মরণালীতে মা মা আদুরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট করে ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহা লক্ষ্য করল, আয়ুষে কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি? ত্রিহা উত্তরে বললেন, চলে আসবে আজকে। ফোনেই তোহাসের আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব ওকে নিয়ে আসার জন্য। তিতিশা ঘাড় কাত করে ক্ষুদ্র আখিদয় নির্নিমেষ চাহনি নিবদ্ধ করে রেখেছে মেহেরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তে চুপিসারে তিতিশার হাতে মুষ্টিমেয় পুড়ে নিল মেহেরিমার শাড়ির একটুখানি অংশ। নিমেষে আঁচলে টান অনুভব করতে নিজের পাশে তাকায় মেহেরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দু চোখ দেখে লাল লাল ওষ্ঠযুগল চড়িয়ে খিলখিল করে হাসে তিতিশা। কী সুন্দর প্রাণখোলা হাসি, সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে চাচ্ছে তিতিশা, কিন্তু মেহেরিমা নেওয়ার সাহস পাচ্ছে না। ভীতি জাগে, ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদি আরিয়ানা খেপে যায়? ওর যে মানসিক অবস্থা, অকস্মাৎ রেগেমেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনও তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেনি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যাবে কস্মিনকালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনায় কিংবা স্বপনে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়, চমকপ্রদ সকলে। আরিয়ানার হাত ওনার হাতের ওপর। নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে, নিচ্ছেন না কেন আম্মা? নয়ন ভিরাম চাউনি শ্রেয়ার। মেহেরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা, বিয়ের পর একটাবারও এই সম্বোধন করেননি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করলো। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কতক বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তটস্থ করে নেয়। এই কদিনে অনেক কথা গুছিয়েছে, এক এক করে আওড়াতে থাকে। আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনও ঠিক করতে পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটা শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজের আপনার জন্য নয়, বরং আমার উল্টোপাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি, ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে, সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা ঘষে সব সঠিক, অন্যরা শুধু কেড়ে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত, তাই কোনোভাবে মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করতো, সব কিছু এলোমেলো লাগতো। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের সাথে অন্য ওষুধে ছিল যা প্রেগনেন্সিতে ঝুঁকি ছিল, যা আমার রাগের চোটে খেয়ে ফেলি। তখন আমার মনে ভাবনা জাগে, আপনার জন্য এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সব কিছুর জন্য দায়ী আমি আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি। বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয়, আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যিই নিরুপায় ছিলাম আমি। হিংসা, অসুস্থতা আমাকে কাবু করে নিয়েছিল। তোহাস এখনও ভালো করে হাসে না। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য।
ও বোধহয় ভাবে আমি এখনও ভালো নেই, কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফোটাতে সাহায্য করুন আম্মা। আমিও স্বচ্ছ নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুত মিনতির সুর আরিয়ানার, অবাধে অক্ষিকার্নির সাথে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই, আছে নিঃসংশয় আবেদন, আপনজনকে খুশি রাখার প্রয়াস। ত্রিহারও চোখ ভরে আসে জলে। মেহেরিমা যথেষ্ট শক্তভক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরীর চেয়ে এ ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটা কথাই আটকা পড়ে যায়, কোনো এক সময় তার স্বামীর রাজ্যে জুড়ে এক অন্য তরুণীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন, তবে তার পশ্চাতে অনেক ধৈর্য ত্যাগ বিসর্জন রয়েছে। তিলে তিলে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এই মুহূর্তেই সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি, তুমিও যাও। মনে রাখবে, তুমি ও শ্রেয়া আমার কলিজার কলিজা। তো হাসতুর্য যেমন আমার কলিজার অংশ, তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখিয়ে বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দেব, তাতেই আমার ছেলেরা সুখী, সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও, মিলে ঝুলে। শেষের কথায় হাসির ঝিলিক। শ্রেয়া ও আরিয়ানার চোখাচোখি হতে উভয়ে একই সঙ্গে সমস্যারে চিৎকার করে উঠে বলে, আম্মা আপনি বেস্ট। মেহেরিমা চৌধুরী ভাব নিলেন, বললেন, আইন ও পুত্রবধূরা। প্রিয় সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট, আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার, একদম। ঢেউ ভাঙা হাসির শব্দে শব্দে মুখরিত চৌধুরী বাড়ির চারকোণ। সাজবেলা নেমেছিল সবে, তমধ্যে এসে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসেই আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করছে ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তুর্যকেও ফোন দিয়ে বলেছে এক্ষুনি আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ মন খারাপেরা শুধু আয়ুষীর জন্য নয়, আরও একজনের অন্তর্দেশেও এসেছে, এবং সেই জন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে। খুব করে বলতে চায় চলে আসুন না, কিন্তু পারে না, লজ্জায়। যখনই এটা বলবে, তুর্য এমনভাবে কথা শোনাবে যেটা হজম করেই হবে কষ্টকর। তার চেয়ে মনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল করে আরিয়ানা, তোহাস, আয়ুষ, প্রিয় বসে আছে। আয়ুষে বসেছে দুই ভাইয়ের মধ্যস্থলে। ঘোর রজনীর প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা তাও তন্দ্রা একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজারও। বোলটা সবার মাঝে রেখে ও বসতে নিল প্রিয়র পাশে, কিন্তু পারল না। তোহাস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওইদিকে রেলিংয়ের উপর রেখে এসেছি, এনে দিবে? এখন মনে হলো। জি ভাইয়া, এখনই নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিয়েও তীররেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ, কিছুই ঠাউর করতে সক্ষম হলো না ও। গোলমালে লেগেছে সব কিছু। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানা বড়া, কাঁপুনি দিয়ে উঠে সমস্ত তনু। অষ্টদায় ফাঁক করে অস্ফুট বেরিয়ে আসে প্রশ্ন, আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয়ে হয়নি, বরঞ্চ ছাইকালা শার্টের উপরের বোতামটা খুলে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কী করতে হলো। নিজের বাড়িতে লুকিয়ে ছাদে আসলাম, লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে এসো। বুকে মাথা রেখে একটু ভেতরটা শান্তি করে দিয়ে যাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না মিসেস শুভ্রপুরী। আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তো তুমি, শ্রেয়সী। ভেতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিভারিভিতে ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যেস ক্ষণে ক্ষণে কিংবা আকস্মিক নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিষয়ে ভয়ে গলা শুষ্ক শুষ্ক ভাব হয়, কণ্ঠনালী শুকিয়ে কেমন কাটকাট হয়ে যায়। শ্রেয়ার এই অভ্যেসটা বদলায় না। ধীরগতিতে পদলি ছাদের মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যের সান্নিধ্যে। বুকটা থরথর করে কাঁপছে। একটা দমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে, এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গে শিরশির অনুভূতি এগিয়ে তুলে মুহূর্তেই। তুর্যের বুঝি আর তর সইল না। লাজুক হাসিতে স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাঁচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল ও। নিশ্চল চাহনি পড়ল তুর্যের আংশিক উন্মুক্ত বক্ষে।
উতলা হয়ে পড়ল অভ্যন্তর, সমস্ত কায়ায় প্রবল উত্তেজনা, তুর্যর কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন, আমি যাওয়ার পর এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ত। অতীতে কতটুকু হেসেছে, কী পরিমাণ কেঁদেছে তা আমার মাথা ব্যথা নেই। আমার সার্থকতা তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিমশীতল বাতাস বয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে, তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না, একটুও না। উদ্বেলিত হয়ে জবাব দিল, একবারও রক্তাক্ত হয়নি। তুর্য কপালে কপাল ভাঁজ করে দায়সারাভাবে বাঁকা হেসে বলে উঠল, এটা মিথ্যে। আই হার্ড ইউ। হিট আওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলায় কম্পন শ্রেয়ার, মুখ উঁচিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে, কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে? ভালোবাসা বলে সব মাফ? কমল মনের বউ সামলাতে ঠিক কী পরিমাণ কঠিন হতে হবে বলো তো? নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ, বউ যা কোমল, এই দেহে জোর খাটিয়ে জোরেই ধরলেই পিষে যাবে। শ্রেয়া কথা কাটানোর জন্য ফটাফট জিজ্ঞেস করে বসলো, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি, সমস্যা হবে না? এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ টেমাটুমির জন্য? ভ্রুযুগল কুচকে প্রশ্নটা করল তুর্য। শ্রেয়া হতবিহব্বল, হতবুদ্ধি। কণ্ঠ গুলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি, টেমাটুমি? তুর্য তার বাহুবন্ধন আবদ্ধ মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে পার করল কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকছে শ্রেয়ার, ঢেউ গর্জে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণে অনুভূতি হয় অষ্টযুগল ধীরে ধীরে অসরু নাকখানা স্পর্শ করে অনবরত নড়তে থাকা ঠোঁটের কানিসে নেমে এসেছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার, স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাওয়ানি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিচেল হেসে কর্ণধারে মুখ নিয়ে বলল, এই যে এভাবে আদর করি, এটার ফলাফল আসবে না? ফলাফলগুলোর নাম আপাতত ট্যামাটুমি, পরে সুন্দর নাম দেবে ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী, আমার বউ, আমার শুভ্রপরী, কাল শুক্রবার ভার্সিটি অফ। চাকরি যাবে না, আমাদের ভবিষ্যতের ট্যামাটুমিও অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, ট্যামাটুমির মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে ট্যামাটুমির আম্মা? লাল রঙের সাথে এই মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলেছে। ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠাধরের স্পর্শ এঁকেছে সেই খোলামেলা বুকের বাঁ পাশে। তুর্য শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া স্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেদিন থেকে ভেতরে জ্বলতন শুরু হয়। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যমে আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুঁকড়ে গেল ও। আমতা আমতা করে বলে, না, ফেলতে পারেন না। তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিখার ন্যায় জ্বলে উঠল। ওর ওড়নাটা টেনে নিয়ে নিজের গলায় পেঁচিয়ে ধরল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে, কড়া সুরে বলে উঠল, ভালোবাসি বলো, তবে ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমান্স করব। তাই ভাই, ভাবি, আয়ুষী, প্রিয় সবাই কিন্তু আরও বাড়িয়ে চাড়িয়ে ভাববে। অকস্মাৎ মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবেইনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুকড়ে যেতে মন চাইছে। এখন ওড়না ছাড়া যেতেও পারবে না। ভালোভাবেই দড়িবিহীন ওই শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলেছে। সুযোগ পেলে হেয়ালিপনা মতোয়ারা হওয়া এই সুঠামদেহী পুরুষ। অদৃশ্য বাঁধন, অথচ কী কঠিন। উপায়ন্তর না মেলার মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকের ধূপধাপ আওয়াজ সমেত বলল, ভালোবাসি। তুর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, চেহারায় নির্লিপ্ত ভাবসাব। প্রশ্ন করলো, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই রুদ্ধশ্বাস। অবস্থা তার ওপর তুর্যের বেপরোয়া অভ্যেস। জেনে শুনে ওর সাথে ইচ্ছাকৃত এমন করে। বিয়ে ঠিক হবার পর থেকে। না দেখি ভালোবাসা? বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। শ্রেয়া বেকুল বনে গেল। এতবার টু টু টু, আশ্চর্যজনক কাণ্ড। ভারী শরমও লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হেয়ালিপনা, গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার ওড়না দিন। হাত পাতে শ্রেয়া। তুর্যকে অগ্রাহ্য করে কয়েক কদমে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মাথার পিছু অনুভব করলো ও। ওড়নাটা জড়িয়ে দিয়েছে ওর মাথায় তুর্য। হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডা স্থানে। ওদের দিকে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসাব করা হয়নি সময়ের। কখনো কখনো বেহিসাবি অনেক কিছুই ভালো। সেই রাতে আড্ডা হয় জম্পেশ। তার মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখে তুর্যর প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চায়। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থল কাছ নেয়,
স্বচ্ছ হলে ত্রিভুবনের সব কিছু সুন্দর। সেই কাজ যদি ঘোলাটে হয়ে যায়, আশেপাশের চারিধারের সকল জিনিস কুৎসিত আর তুচ্ছ। পরের প্রাতকালে তোহাস তুর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দুই ছেলেকে নিজের দুপাশে পেয়ে নুরুল চৌধুরী এখন বেশ সুস্থ অনুভব করছে। চিন্তা, কষ্ট, দুঃখ, মানসিক অশান্তি একজন সবল মানুষকেও নেতিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগেছে, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই সুস্থ আর শান্তি। নুরুল চৌধুরীর ক্ষেত্রে তাই হলো। আজকাল মানুষকে দেখিয়ে তিনি নিজের তাগড়া তাগড়া দুই যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসে তিনজন। অদূরে মায়া মায়ের কবরটা। তিনজনে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো, এর মাঝে সে খেয়ালই করে নেই। মোবাইলটা বেজে উঠতে তোহাস একটু ঝক্কি দিয়ে ওঠে। মাকে দেখেনি সে, কিন্তু কল্পনায় খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে এসো, উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন। আম্মা এখন বলল, ডায়াবেটিসের রুগী হয়ে এত অনিয়ম করলে চলে, জলদি এসো। কি হুমকি দিয়ে আরিয়ানা টুপ করে কলটা কেটে দিল। তোহাসের মনটা ছেয়ে যায় প্রশান্তিতে নিমেষেই। এক রাতে আরিয়ানা নিজেকে আরও পাল্টেছে। তুর্যের কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয়ের হতে হবে। হৃদযন্ত্রে কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না, কেননা মেদিনীর সবটা মুগ্ধ হয়ে সুন্দর চোখে অনুভব করতে হবে। তোহাস ফিরে এসে বলল, বাবা বাড়িতে চলুন। দেহের কোনো এক অংশ পুরনো অনুভূতিতে উচ্চাটন ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারলেন না নুরুল চৌধুরী। উনি দুহাত অনচ্ছ অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে রাশভারী গলায় বলে, ভালোবাসা আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসেজওয়েতে লাঠির ঠক ঠক শব্দ তুলে এগুচ্ছিল। হুট করে তার চোখে বিঁধে প্রিয়র চুমু খাওয়া। তড়িৎ বেগে দুইবার চুমু খেলো মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির উপর। লজ্জায় উল্টো ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করল, প্রেম করবে স্বামীর লগে, দরজাটা লাগাই করবো না, শরম নেই। রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কী বিড়বিড় করেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা রাগে গজগজ করল, তুই একটা কান পাতা বেটি, সব হোনা লাগবো তোর? বিড়বিড় করছি তোরে লাথি মেরে কই পাঠামো এই বিষয়ে। এটা কী কর আম্মা? আমি কি করছি? করস নাই, কিন্তু এখন আমার মাথার উপর নাস্তাসস। যা চা লইয়া, চা খামো। আনতে হবে না, রহিমা খালা বসুন, আমি এনেছি দাদি। আদুরের নম্র কণ্ঠস্বরটা শুনে কান খাড়া করে হয়ে ওঠে ফাতেমা চৌধুরী। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপ হাতে দরজায় দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহেরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখলো সে। নিচে যেতে আপনার কষ্ট হবে, তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠে দৃঢ়তা টানে, তোমার হাতের চা খাবো না। কেন? বিরস্বরে আরিয়ানার। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে কাপটা হাতে তুলে নিজে চুমুক বসালো আরিয়ানা। তৎপরে বলল, বেঁচে আছি দাদি, আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বেঁচে থাকার সুযোগ দিন। কয়েক পল ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু, এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা, এডেই খেয়ে লই। আরিয়ানা স্মিত হাসল, সেই হাসিতেই যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কুরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী পরিবার গ্রামে এলো। বিশাল বড়সড় একটা গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসায় আগের আধা পাকা উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর নিয়ে রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এই ঘর থেকে ওই ঘর যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘর তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবন ফেলে দেখে গ্রামমুখী হয় কজন। মেহেরিমা বেতের মোড়ায় বসে তিন পুত্রবধূর আলামত দেখছেন। তিনজনই জেদ ধরেছে আজ শিল নোড়ায় মশলা পাঠাবে। শহরে ব্লেন্ডারে কাম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে? তবুও প্রবল চেষ্টা তিনজনেরই। শ্রেয়া এক প্রকার যুদ্ধই চালাচ্ছে, যে করেই হোক দারচিনি একদম মিস করেই ছাড়বে ও। ত্রিহা বার কত বলেছে প্রিয়কে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপারগ। এখানে এসে রহিমা খালার একজন সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই। পাশের বাড়িতেই থাকেন তিনি। উনি তিনজনের উদ্দেশ্যে বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়া খুবই কষ্টকর। আমার পোলার বউটা সারাদিন খায় আর ঘুমায়। তোমাকে তো মতো শহর থাইকাই তো প্রেম করে বিয়া করে আনছিল আমার পোলাটা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব মিষ্টি। মহিলার কথার পৃষ্ঠে হাসি মুখে বললেন মেহেরিমা। কথার মারপেচ বুঝতে না পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল।
যে জানে কুসুম খালা বুঝলো কিনা, কে জানে কুসুম খালা বুঝলো কিনা, কি নীরবে তীরটা ইনা ছুড়ল মেহেরিমা চৌধুরী। শিলনোড়ায় মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানার, তবুও আনন্দ পেল ও। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাতের খাবার উঠোনের এক পাশে গর্ত করে চুলা বানিয়ে রাধা হবে। ইতিমধ্যে ইট দিয়ে চুলা বানানোর কাজ সমাপ্ত। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটার আঁচল মাথায় টেনে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞতার মতো ঝটপট আগুন জ্বালিয়ে ফেলল। বহিঃশিখা বাড়ছে, তুর্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লৌহস্বরে বলে উঠল, তোমাকে সবসময় নতুন বউ বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে, মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। বুকের পাশটা ধক করে উঠে। তোমাকে একটু না দেখতে পেলে মন চায় এই পাশের হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়া চারপাশে এক নজরে মেলে তুর্যের গা ঘেঁষে দাঁড়ালো। ঢিমে তালে হাতে হাত রাখলো, মুষ্টিবদ্ধ করে ফেলল তুর্য তাৎক্ষণিক। মোহনীয় স্বরে বলল, শ্রেয়া, আমি আপনার সাথে মিশে থাকবো, চিরকাল থাকবো। এরই মধ্যে দিয়ে শেষ হলো সন্ধি হৃদয়ে হৃদয়ে উপন্যাসটি। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে বলার চেষ্টা করেছি, উপস্থাপন করার। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ধন্যবাদ সবাইকে।